কতই রঙ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই কতই রঙ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাই পাই রে, ও ভাই অর্থ কোনো খুঁজে নাই পাই রে, ভাই রে ভাই রে। আমি কতই রঙ দেখি দুনিয়ায়। নমস্কার। একটা কথা প্রথমেই বলে রাখি, আপনারা যে নাটকটি দেখবেন তার গল্পটি কিন্তু অবাস্তব, মানে বাস্তবে এই ঘটনা ঘটা কখনোই সম্ভব নয়। আচ্ছা, একটা কথা আপনাকে জিজ্ঞেস করবেন, আপনারা কি মৃত্যুদণ্ডের পক্ষে? আর সে মৃত্যুদণ্ড যদি ফাঁসি হয়? আচ্ছা, ফাঁসি ব্যাপারটা সম্বন্ধে কতটা ধারণা আছে আপনাদের? মানে ফাঁসি কিভাবে দেওয়া হয়? আপনারা না বলবেন, আমি জানি আপনারা নাই বলবেন, কেননা ফাঁসি হয় পরে এসে তো আর বলতে পারে না যে মশাই আমার এইভাবে ফাঁসি হয়েছিল। তাই বলছিলাম চলুন একটা চান্স নেওয়া যায়। আজ একজনের ফাঁসি হবে, হ্যাঁ, খড়দহে করমণ্ডলের ফাঁসি হবে। আজ থেকে 5 বছর আগে এই করমণ্ডল তার স্ত্রী চাঁপারানীকে গলা টিপে খুন করেছিল, এবং এই দীর্ঘ 5 বছর ধরে আইনের রথী মহারথীরা আইনের অনুপরমাণু ঘেটে করমণ্ডলকে দোষী সাব্যস্ত করেছেন এবং ওর ফাঁসির হুকুম দিয়েছেন। আজ করমণ্ডলের ফাঁসি হবে। এখন সময় ভোর 3:30। করমণ্ডলকে স্নান করানো হয়েছে, তাকে নতুন ধুতি পাঞ্জাবি পরানো হয়েছে। জেলা সাহেব সস্নেহে তাকে জিজ্ঞাসা করলেন সে কি খেতে ভালোবাসে। সবাইকে চমকে দিয়ে সে বলেছে যে সে ভোরবেলা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসে। ডাক্তার, আমি ভাবলুম বেটা ছেলে সারা জীবন ভালো মন্দ খেতে পায়নি, কোথায় একটু দই মিষ্টি বিরিয়ানি খেতে চাইবে। আমি নিচে বাজার থেকে গিয়ে ভালো দই আর ওই দাদা বৌদির বিরিয়ানি নিয়ে এলাম। বেটা বলে কিনা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খাবে। পান্তা ভাত আমি এখন কোথায় পাই বলুন তো? বলছিলাম কি জেলা সাহেব, ওই ভাতে জল ঢেলে দিলেই তো পান্তা হয়ে যায়। আমি ওই ফাঁসির আসামিকে চিট করেছি জানলে গভর্নমেন্ট আমাকে টিট করে দেবে না? ব্যাটা কি বিপদে ফেললো বলুন তো? বলছিলাম কি পান্তা ভাত কি খাওয়াতেই হবে? আপনি যে কি বলেন ডাক্তার, ফাঁসির আসামির শেষ ইচ্ছে ওকে পান্তা ভাত না খাওয়ালে গভর্নমেন্ট আমার চাকরি খাবে। এত বছর সুনামের সাথে চাকরি করে শেষে কিনা পান্তা ভাতের জন্য আমার চাকরি যাবে। কি করি? ও নকুল, ও নকুল। ইয়েস স্যার। আরে বাবা, হ্যাঁ বলছিলাম তুমি একবার আমার বাড়িতে যাও। বাড়িতে গিয়ে ওই মেম সাহেবকে জিজ্ঞেস করবে কাল রাতে ছোট দোকান একার করে ভাত খায়নি, সে ভাত কি রেখেছে নাকি ফেলে দিয়েছে। ইয়েস স্যার। শোনো শোনো, যাচ্ছ কোথায়? এই যদি বলে ফেলে দিয়েছি, তুমি পরিষ্কার বলে দেবে বড়বাবু বলেছেন ওই ছেলে পুলে নিয়ে বাপের বাড়ি চলে যেতে। কদিন পরে ওই চাকরি খুঁয়ে বড়বাবু ঘর জামাই হিসাবে আসছে। ইয়েস স্যার। শোনো শোনো, যাচ্ছ কোথায়? আর যদি বলে না ফেলে দিইনি, তাহলে একটা মিষ্টি করে থ্যাংক ইউ বলে ভাতটা থালায় করে নিয়ে আসবে, আর সাথে 4টে পোড়া লঙ্কা। আচ্ছা স্যার। শোনো শোনো, যাওয়ার সময় আমার টেবিলে দেখবে এই দই মিষ্টি আর বিরিয়ানি রাখা আছে,
ওটা মেম সাহেবকে দেবে। তা বলো ওই ছোট খোকাকে খাওয়াতে, তুমি আবার খেয়ে নিও না কিন্তু। আচ্ছা 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 স্যার আচ্ছা। আরে শোনো শোনো, না 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 না, একটা কাজ করো, দইটা নিতে বারণ করো। তুমি বলো একটু ওই ঘোল করে রাখতে, আমার আবার ওই ঘোল খেতে খুব ভালো লাগে, ঠিক আছে? মা তুমি গ্যালারির মতো দাঁড়িয়ে আছো কেন? আরে স্যার, আমি ভাবলাম আপনার আর যদি কিছু বলার থাকে। আমার আর কিছু বলার নেই, এখন যাও। আচ্ছা আচ্ছা। আর এই গিয়ে খৈনি ডলতে বসে যেও না, তাড়াতাড়ি ফিরে এসো। যাই হোক, অনেক কষ্ট করে জেলা সাহেব করমণ্ডলের শেষ ইচ্ছে অনুযায়ী তাকে পান্তা ভাত খাওয়ালেন। তারপর তাকে নিয়ে আসা হলো ফাঁসির মঞ্চের কাছাকাছি একটা জায়গায়। সেখানে সরকারি পুরোহিত শ্রী পঞ্চানন বাচস্পতি তাকে গীতা পাঠ করে শোনাচ্ছেন। উফ, এই হলো আরেক লেখা। ঠিক 4:55 ঝোলাতে হবে। আর তখন থেকে ওই বাচস্পতি মশাই কি যে অঙ্ক চং করছে কে জানে। আচ্ছা, আমি বলছিলাম কি একটু তাড়া মারুন না। আরে না 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 ডক্টর ম্যাডাম, তারা তো মারাই যাবে, বুঝলেন না? সরকারি পুরুষ বলে কথা। এই সরকারি পুরুষ না সিভিক পুরুষ? আরে বাবা, এই ঘড়ির কাঁটা তো আর ওই সরকারি পুরুষের জন্য থেমে থাকবে না, ও তো টাইম হলেই চুরুত করে ফুরত হয়ে যাবে। ও মশাই বাচস্পতি, আপনার হলো? আহ, কমল, এই ঘুমালে হবে। আচ্ছা। বলছি ওই দড়ি হ্যাংম্যান সব নেই তো? কে হ্যাঁ স্যার? বাবা বাবা, সবই তো ঠিক আছে, কিন্তু এই বাচস্পতি যে তখন থেকে কি অঙ্কন করছে। ও মশাই বাচস্পতি, আপনার হলো? আহ, আপনি অত্যন্ত অর্বাচী। দেখছেন একটা লোক পরপারে চলে যাচ্ছে, তাকে একটু ঠাকুরের নাম শোনাচ্ছি। ঠাকুরের নাম শোনাচ্ছেন নাকি আমার নামে 4টে কাঁচা খিস্তি করছেন? আমি কি শুনতে গেছি? মশাই একদম সময় নেই, যা করবেন তাড়াতাড়ি করুন। এইবার সবাই মিলে তাকে ফাঁসির মঞ্চের কাছে নিয়ে যায়। তার হাত পেছন দিকে বাঁধা হয়, তার সমস্ত মুখটা একটা কালো কাপড়ের মুখোশে ঢেকে দেওয়া হয়। জেলা সাহেব করমণ্ডলের অপরাধের পূর্ণ বিবরণ তাকে শুনিয়ে দেন এবং মহামান্য আদালতের যে রায়ের ফলে তার মৃত্যুদণ্ড হচ্ছে সেই রায়ের পূর্ণ বিবরণটি পাঠ করেন। তারপর ফাঁসির দড়িটা তার গলায় পরিয়ে দেওয়া হয়। জেলা সাহেব 10 থেকে নিচের দিকে গুনতে শুরু করেন এবং যেই শূন্যে সে পৌঁছলো দড়িতে টান পড়ে। করমণ্ডলের পায়ের তলা থেকে কাঠের পাটাতলটা সরে যায়, তার দেহটা শূন্যে ঝুলে পড়ে। এইখানেই করমণ্ডলের জীবনের শেষ আর আমাদের নাটকের শুরু। Oh my God! He is still alive! Impossible! Absurd! কি বললেন? I swear, he is still alive! না 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 ডাক্তার, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। ভুল আমার হয় না। ওই ডাক্তার হিসেবে মানুষ বাঁচবে কিনা তা হয়তো ঠিক বলতে পারি না, কিন্তু একটা মানুষ মরে গেছে কিনা তা ঠিক বলতে পারি। হবেই তো, মন্ত্রপাঠের সময় এত বাধা দেওয়া একেবারে সফল হবে। মশাই, একেবারে হবে না মানে? ও কি আবার ফাঁসি দিতে হবে? বাহ, কি করবেন স্যার? সরকারি হুকুম, হ্যাঁ টিল ডেথ। Doctor, is it really possible? Well, I really don't. সাধারণত মানুষকে ফাঁসি দেবার 5 থেকে 10 মিনিটের মধ্যে নাড়ি থেমে যায়, কিন্তু he is still alive. অহিন বাবু, হ্যাঁ হ্যাঁ বলুন। ওই যান লাশটাকে নামিয়ে নিয়ে আসুন। বড় লাশ। এই চলো চলো, ওই রাজুকে নিয়ে এতো। জেলা সাহেব, you can't
বেলায় বেলায় পড়ে যাচ্ছে। এই জানেন এই আপনাদের জন্য ওই ওপর মহল থেকে কত প্রেশার আসে আমার। নিন, রাখো, রাখো, রাখো। কমল, কি করবো বলো? ও স্যার, বুঝতে পারছি। আচ্ছা স্যার, এক কাজ করলে হয় না? সবাই মিলে ধরাধরি করে আরেকবার 3-4 ফ্যাচকা। এই না 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 কমল, এই কি বলছো? তা আবার হয় না। এই যে আইনে আটকাবে, আইনে বলেছে যে লোকটার ফাঁসি হচ্ছে আর ফাঁসির পূর্ব মুহূর্তে জানতে হবে কেন তার ফাঁসি হচ্ছে। এর তো কোনো জ্ঞানই নেই। আচ্ছা, এক কাজ করলে হয় না? এই জল টল দিয়ে যদি কোনো রকমের জ্ঞানটা ফিরিয়ে নিয়ে আনা যায়, তো প্রথম থেকে সমস্ত ব্যাপারটা আরেকবার করা দেখে। এই, দাঁড়া, 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 দাঁড়া। প্রথম থেকে মানে তুই আবার কি পান্তা ভাত খাওয়ানো থেকে? আমার বাড়িতে আর পান্তা ভাত নেই। আরে না না মশাই, প্রথম থেকে কেন করবো? বলছিলাম কি জ্ঞানটা একবার ফিরিয়ে আনি, তারপর রায়ের বয়ানটা না হয় শুনিয়ে দিলাম আরেকবার। বাবা আর বুঝিয়ে দিই, তাহলেই হলো। আর কি হচ্ছে? এই, আমি কি এখানে ঘাস কাটতে এসেছি নাকি? আমার একটা এক্সট্রা পেমেন্ট মাঠে মারা যাবে, তা হবে না। নিন নিন, জল টল দিয়ে জ্ঞানটা ফিরিয়ে নিয়ে আনুন, আমি আবার ভুলভাল মন্ত্রে ওর মনে হয় প্রাণটা বেরোতে চাইছে না। এ ডাক্তার, একটু দেখুন তো জ্ঞানটা ফিরিয়ে আনা যায় কিনা। এই কি বলছেন ডাক্তার? একে বলে হেইয়ো, আর্টিফিশিয়াল হেইয়ো, রেসপিরেশন হেইয়ো, এমনি করে হেইয়ো, বড় বড় হেইয়ো, হার্টের রোগী হেইয়ো, হার্ট বন্ধ হেইয়ো, কোলে পড়ে হেইয়ো, হার্টটাকে তো হেইয়ো, চালু করে হেইয়ো। ए राम सिंह, जाओ एक चेयर लेके आओ। ও কমল, ডাক্তার এবার ওকে বলুন স্ত্রী চাপারানীকে খুন করার জন্য ওকে আমরা ওই ভারতীয় দণ্ডবিধির ওই কত যেন, হ্যাঁ 420 ধারায় আমরা ওকে ফাঁসিতে ঝোলাবো। কমন্ডল, ও কমন্ডল, আমার কথা শুনতে পাচ্ছ? আমাকে কিছু বলছেন? তোমাকেই বলছি ভাই, তোমার নাম কমন্ডল। মন্ডল, আমার তো কিছু মনে পড়ছে না বাবা। পড়বে পড়বে, আমাদের সঙ্গে কথাবার্তা বললেই মনে পড়বে। বলি আমি আমি এখানে কেন? তোমার যে ফাঁসি হবে ভাই। ফাঁসি? ফাঁসি কি? শাস্ত্রসম্মত উপায় গলায় দড়ি দিয়ে ঝোলানো। ফাঁসি মানে হচ্ছে হ্যাং টিল ডেথ, মানে আমৃত্যু ঝোলানো। তোমাকে না এরা সবাই মিলে ঝোলাবে। ঝোলাবে? বলি ঝোলালে কি হবে? তুমি মরে যাবে। মরা কি? বেঁচে না থাকা। তাহলে মশাই আপনি বোঝান, আমি যাই। আরে ডাক্তার ডাক্তার, আপনি এত উত্তেজিত হবেন না। আপনি আরেকটা কথা বলুন, হাত ধাক্কা দিয়ে বের করে দেবো। মরা মানে হচ্ছে বেঁচে না থাকা। বাঁচা কি? বাঁচা মানে বাঁচা, এই যেমন আমরা সবাই বেঁচে আছি। আমরা কি বেঁচে আছি? নাও, এ কি উত্তর দেবে? বেঁচে আছো, এই তো তুমি সুন্দর বসে আছো, একটা চেয়ারে বসে আছো। বেটা একটা ভালো চেয়ার এনেছি। বেটা মা ওরা তো মা ওরাই। আরে অফিসে এতগুলো ছাড় পোকানো চেয়ার ছিল,
বেঁচে আছে না মরে গেছে? হ্যাঁ, কেষ্টাও, ওই চাষির যাওয়ার মতলব যদি না থাকে তাহলে চুপ করে দাঁড়া। হ্যাঁ ভাই, তুমি বেঁচে আছো। এই তো আমরা তোমার সামনে সবাই দাঁড়িয়ে আছি। তুমি কি আমাদের দেখতে পাচ্ছ না? এই আপনি কে? আমি ডাক্তার। মানুষের সেবা করি, মানুষের প্রাণ বাঁচাই। আপনি আপনি মানুষকে বাঁচান? ইউজুয়ালি, মানে সাধারণত। তাহলে আপনি এতক্ষণ আমায় এই মরার কথা বলছিলেন কেন? মানে এই জেলা সাহেব, আমার আর এগুলো ঠিক হবে না। এই ব্যাপারটা পুরো পেয়ারা জায়গায় এসে দাও। শোনো আমি দেখছি। হে কমন্ডল, চেনো আমাকে? না। চেনো না? ও চিনবে কি করে? তোমার তাকে কখনো ফাঁসি হয়নি। শোনো হে, আমি পঞ্চানন বাচস্পতি, সরকারি পুরোহিত, এখানে পুজো করি। আপনি পূজা করেন? তা কি পূজা করেন? এই জেলের সকল পুজো, জেলের দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, এই জেলার সাহেবের বাড়ির শনি পুজো আমি করি। মশাই, ওটাকে আমার এখানে টানলেন কেন? ওটা তো আপনার আনঅফিসিয়াল ডিউটি। ভাই বলি, এখানে বুঝি পূজা হবে? হ্যাঁ বাবা, এখানে পুজো হবে, এখানে ফাঁসি পুজো হবে। ওই কোনো ঠাকুর তো দেখছি রে। দেখবে কি বাবা, ঠাকুরকে কি আর চোখে চাইলেই দেখা যায়? ঠাকুরকে মন দিয়ে উপলব্ধি করতে হয়। আরে থামুন মশাই, এই যত সব বোম্বাস্টিক কথাবার্তা। শোন ভাই শোন। কমন্ডল, আমি ওই পুরু তো নই, আবার ডাক্তারও নই। আমি হলাম গিয়ে পুলিশ। পুলিশ কি? পুলিশ হলো তারা চোর ধরে যারা। না, একটু ভুল বললে। পুলিশ হলো যারা, এই পুরুত তারাই যারা। আর একটা কথা বলে দেখুন, এই ফাঁক ধাক্কা দিয়ে বের করে দেবো। বের করে দেবে? কত শান্তি! আমি সরকারি পুরোহিত, সরকারি কাজ এসেছি, আমাকে বের করে দেবার আপনার কোনো এখতিয়ার নেই। আর একটা কথা বলে দেখুন, ওই বের করে দিতে পারি কিনা আমি এখতিয়ার বুঝিয়ে দেবো আপনার। কমন্ডল, স্ত্রী চাপারানীকে খুন করেছো। চাপারানি কে? তোমার স্ত্রী। চিনি না তো। মনে পড়ছে না? না। মনে পড়ছে না নাকি মনে করার চেষ্টা করছো না? না না বাবু, সত্যি বলছি, আমার না কিছুই মনে পড়ছে না। আরে ভাই, ব্যাটা কি ঝামেলা ফেললো বলুন তো আমায়। খোকা বল, বলো কি করবো? কি বলবো স্যার, বুঝতে পারছি না। না স্যার, হবেই না। তুমি অন্য মারে বুঝতেই পারবে না এসব। তাহলে কি করবো? এই ডেসক্রিপশন যদি দেওয়া যেত ঘটনাটা, হলে মনে হয় কাজে। ও তো পারলে আপনি দিন। ও হ্যাঁ, দাঁড়ান, ফাইলটা, ও হ্যাঁ এই তো। ও হ্যাঁ, যেন নাম হ্যাঁ কমান্ডো। হ্যাঁ শোনো হে কমান্ডো, খড়দহে তোমার বাড়ি ছিল। বাড়িতে তোমার অন্ধ বুড়ি মা, 2 ছেলে মেয়ে, আর তোমার প্রিয় বউ চাপা। সেখানে একটা রোলিং মিলে তুমি কাজ করতে, কিন্তু ছিলে যে তুমি বড্ড বড় এক নেশাখোর। সে যাই হোক, হঠাৎ একদিন শ্রমিক অসন্তোষের দরুন তোমার কারখানার মালিক তোমার কারখানা বন্ধ করতে বাধ্য। তোমার বাড়িতে অভাব দেখা দিলে, কিন্তু নেশাখোরে আর তাতে কি যায় এলো? এরই মধ্যে একদিন তুমি নেশায় টং হয়ে বাড়ি ফিরেছ। ফিরেই তুমি তোমার অন্ধ বুড়ি মাকে গাল দিতে লাগলে। তোমার ছেলেমেয়েরাও বসে ভাত খাচ্ছে, তুমি ওদের ওপরেও রেগে গেলে। আমার মাল খাবার পয়সা নেই, আর তোরা শালা এখানে বসে ভাত গিলছিস। তুমি মারধর শুরু করতেই চাপা এলো ওদের বাঁচা। তখন তুমি চাপার কাছে মদ খাবার পয়সা চাই। চাপা দিতে
তখন তুমি সামনে পড়ে থাকা একটা থালা তুলে দিলে বিক্রি করে মদ খাবে বলে। আবার বাধা দিতে এলো, তখন তুমি ওর গলাটা টিপে ধরলে। সে মরে গেল। কমান্ডর, শুনলে তো সব কথা? এবারও কিছু মনে পড়েনি তোমার? না ये भाई जे हिंदी में बताने से कुछ फायदा होगा? दूर मारा ये चीज बांग्ला मातृभाषा বুঝছে না হিন্দি বেটা আচ্ছা ঝামেলায় ফেললো বলুন তো। ও কমল, এই একটু বুদ্ধি টুদ্ধি কাটো। স্যার একটা আইডিয়া এসেছে। হ্যাঁ আইডিয়া, বাবা 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 বলো বলো। বলছিলাম কি আমরা সবাই মিলে একটা নাটক করে দেখালে কেমন হয় বলুন তো? এই ধরুন আপনি যেরকম কমন্ডল সাজলেন, তারপরে আমরা সবাই মিলে একটা নাটক করি। বাবা 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 বাবা, নট এ ভেরি ব্যাড আইডিয়া। এটা ডাক্তার কি বলেন? একটা চান্স নেওয়া যেতেই পারে। কমল, তোমার তো আমার ওই অ্যাক্টিং ফ্যাক্টিং খুব ভালো আসে। তাহলে তুমি একটা কাজ করো, তুমি ওই কমন্ডলের পুরো মাটা করো। ওরে মা, আর এই অয়ন বাবু, হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ আপনি হলো হিরো, আপনি হলো কমন্ডল। এই, এই যে তোমরা দুজন বিড়ি খাওয়াটা বন্ধ করো। তোমরা হলো ওই কমন্ডলের ছেলে আর মেয়ে। আর কে থাকলো বাকি? ও ডাক্তার, আপনি একটা কাজ করুন, আপনি ওর স্ত্রী ওই চম্পা, এই না 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 চাপারানিটা করুন। আমি না না, ওসব অ্যাক্টিং ফ্যাক্টিং আমার আসে না। তার চেয়ে বরং বাচস্পতি মশাইকে দিয়ে এই চাপারানিটা, আরে মানে বুঝুন এনার এই নামাবলিটা শাড়ি হিসেবে বেশ কাজে লাগাতে এইসব কাজ আমি করবো। এ আমার কাজ মন্ত্র পড়া, ব্যাস। এই মশাই, এই সরকারি কাজে ওই আমার কাজ আপনার কাজ বলে কিছু হয় না। আমি করব না, ব্যাস। সে আপনাকে করতেই হবে, ব্যাস। না করলে ওই নবান্নে রিপোর্ট করে দেবো, ব্যাস। এই আমাদের মধ্যেও গন্ডগোল হচ্ছে। তোমাদের আবার কি বলো? আরে বাবা এই লোকটা এ তো এক ছেলে এক মেয়ে। তো রাম সিংকে আমি বললাম যে তুই ফিমেল পার্টটা কর, তো রাম সিং রাজি হচ্ছে না। नहीं, हम जेनाना को काम नहीं करेगा। আরে হড়বড় করো না। এই তোমরা যাও, তোমরা ওখানে যাও। এই অহিম বাবু, হ্যাঁ বলুন। আচ্ছা ওই এই কমন্ডলের ওই ছেলে মেয়েদের একটু স্টেজটা বলুন তো। ও দাঁড়ান, হ্যাঁ যতদূর মনে পড়ছে মেয়েটা 7 বছরের আর ছেলেটা 2 বছরের। ও তাহলে তো মিটেই গেল। তাহলে ওই সিনিয়রিটি অনুযায়ী এই নকুল তুমি হলো ওই কমন্ডলের মেয়ে, আর ওই রাম সিং তুমি হলো ওই কমন্ডলের ছেলে। ঠিক আছে ঠিক আছে, তাহলে সবাই রেডি তো? আপনি আবার এখানে কেন? আমার বক্তৃতা আছে, শুনুন 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 কমল। বন্ধুগণ, আমি ইউনিয়নের লিডার বলছি। আজ 2 মাস হয়ে গেল কলকারখানা সব বন্ধ রয়েছে। মালিক পক্ষ বলেছেন, এই মালিক পক্ষ কি বলেছে? মালিকেরা যা বলে তাই বলেছে। মনে পড়েছে, এই মালিক পক্ষ বলেছেন কলকারখানা সব বন্ধ করে চাপ শিল্প করো। বন্ধুগণ, আমাদের একজোট হয়ে লড়তে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর ছোট খোকার গল্পে বলেছিলেন, লেবু গাছ এক পায়ে দাঁড়িয়ে, স্যার, লেবু নয়, তাল তাল। হ্যাঁ মনে পড়েছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। আমাদের মাথা উঁচু করে লড়তে হবে বন্ধুগণ। সবাই বলো জয় বাংলা। জয় বাংলা। আমাদের নেতা যুগ যুগ জিও, যুগ যুগ জিও। যুগ যুগ জিও, যুগ যুগ জিও।
এরকম সফিস্টিকেটেড কথাবার্তা ওই কমন্ডলের ক্লাসের মুখে মানায়? আরে একটা খিস্তি করুন। আরে না না না, সেটা পারবোই না স্যার। কেন পারবে না? স্যার দিব্যি দেওয়া আছে। আরে প্রথম তখন চাকরিতে ঢুকেছি, আর বলবেন না খুব মুখ খারাপ হয়ে গেছে, যখন তখন খিস্তি বেরিয়ে যাচ্ছে। তো একবার সেই শ্বশুর মশাইয়ের সাথে গল্পে বসেছি, তখন ওনাকে 4টে কাঁচা খিস্তি দিয়ে দিয়েছি। তারপর থেকে স্ত্রী দিব্যি দিয়েছি, যদি আর একবারও খিস্তি উচ্চারণ করি তাহলে ওর মারা মুখ দেখি। আপনি একটা কাজ করুন মশাই, আপনি ওই ওই চাকরি বাকরি ছেড়ে দিয়ে গিয়ে পাঠশালা করুন। আরে না না স্যার, আপনি ব্যাপারটা অন্যভাবে নিচ্ছেন কেন? বলছি কি, মন্ডলটা আপনিই করুন। না দেখুন, তুমি কি রিয়ালিস্টিক, খিস্তি তো করাই ছিল। আর সে ব্যাপারে আপনার থেকে খারাপ কথা বললে আমি খেলবো না, ব্যাস। মশাই, এই সব ব্যাপারে অত পিটিপিটি করলে চলে? আচ্ছা ঠিক আছে, তো কমন্ডলটা আমি করব। খিস্তিটা একটু কমই করলাম। কম কেন, যত ইচ্ছে করুন। আর ধুর, নিন শুরু করুন না, শুরু করুন সবাই রেডি? তো নিন কমল, শুরু করো। গড় চড়াতে যায় রে বুড়ি, জানো না কি দান্দায় ঘুরে? রাবণের গোষ্ঠীর জাবনার ব্যবস্থা করতে যায় রে বুড়ি। আমি জানি না, তুমি আমায় টাকা দাও আর মাল খাবো। জানো, আমার যখন চাকরি ছিল তুমি আমার পকেট থেকে টাকা গেড়াতে, সে টাকাগুলো কই? ফের মিথ্যা বলে বুড়ি, আমি নিজের চোখে দেখেছি। আমি কিচ্ছু জানি না, আমি টাকা দাও, আমি মাল খাবো। টাকা নেই তো জন্ম দিয়েছিল কেন? মা হয়ে ছেলেকে একমাত্র মাল খাওয়ার টাকা দিতে পারবো না তো মা হচ্ছিল কেন? এবার কেমন ধরনের কথা? जब बोलेगा तब कांपेगा। বাচস্পতি মশাই, এটা কিন্তু পার্সোনাল অ্যাটাক হয়ে গেল। কেন পার্সোনাল অ্যাটাক কেন হয়ে যাবে? যে কথাই যে উত্তর। আমি শুনেছি আপনি ওই লোককে বলে বেরিয়েছেন
ওই জেলার সাহেবের মাথায় নাকি গোবর পোড়া। ওটা তো আপনার গিন্নিরই কথা, হ্যাঁ। আমি শুধু প্রচার করেছি। মহা তেদল লোক তো মাইরি, অমনি ওই মৌকা পেয়ে শুনিয়ে দিলেন। ঠিক আছে, আমিও এই শোধ তুলবো। আর মাথায় গোবর পোড়া, তোর বাপের মাথায় গোবর পোড়া। বাপ তুলে কথা বলবি না বলে দিচ্ছি। কি করবে? মারবে না, মারবে। তোমরা ঝগড়া করো না, আমার ভীষণ ভয় করছে। খোকা, ও বৌমা, কি হলো রে তোদের? এই বুড়ি, তোর আবার সব ব্যাপারে কথা কি রে? চুপ করে বসে থাক। মিনসের কথা শুনলে গায়ে চলে যায়। বুড়ো মা তাকে কিনা বলে চুপ করে বসে থাক। তবে মাগি দেখবি, এরকম হেরে গলায় কান্নাকাটি করলে ওই একদিকের মুখ থাকে। এই রাম সিং গবেট কোথাকার, তোমার মুক্তি শুদ্ধি কাপ ফোটা। আরে বাঙালির বাচ্চা ওই কান্নাকাটির সময় কখনো ওই হায়রাম কান্নারে। চুপ করে থাকো। স্যার, অনেকক্ষণ ধরে পেছন থেকে বসে আমি দেখছি, হবে না এইভাবে। বলে, মনে হচ্ছে এতক্ষণ তো হলো, একবার যদি জিজ্ঞেস করে দেখি। হ্যাঁ, মনে ঠিক। পড়ে গিয়ে থাকতেই পারে। চলুন, চলুন, চলুন। এই ডাক্তার, ডাক্তার, দেখুন তো ওর কিছু মনে পড়লো না? কমান্ডো, ও কমান্ডো, এবারে নিশ্চয়ই তোমার কিছু মনে পড়েছে। কিছুই মনে পড়ছে না। সরি জেলা সাহেব, চালান না একটু, আমার তো বেশ ভালোই মজা হচ্ছে। তবে বাল্যকালে যাত্রা করেছিল, এখন দেখছি প্রতিভাটা মরেনি। আমার মুখে ফাটছে, আর উনি নাকি বাল্যকাল থেকে যাত্রা করছেন। কত কষ্ট করে বানিয়ে বানিয়ে সংলাপ করলাম বলুন তো। কেন? এসব সংলাপ তো সকলেরই মুখস্থ থাকা উচিত। সকলের তো বাড়িতে পত্নী আছে। আমার বাড়িতে পত্নী আছে, কিন্তু আমার সাথে কোনো ঝগড়া করেন না। উনি আমাকে খুব স্নেহ করেন। অহিন বাবু, এই আপনি আর হাসলেন কেন? না মানে সরি, স্যার কিছু মনে করবেন না, তো আমার মনে হয় স্নেহ কথাটা এখানে ঠিক প্রযোজ্য নয়। না মানে বড়দের ক্ষেত্রে স্নেহ কথাটা। অহিন বাবু, আপনি বোধহয় জানেন না, আমার স্ত্রী মানে আপনার বৌদি আমার থেকে 4 বছরের বড়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নিন এবারে অ্যাক্টিং এ ফিরুন তো, অ্যাক্টিং এ ফিরুন সবাই। কত দেরি হয়ে গেল। এবার কেউ নয় কি মরার গোসাই। যেখানে বাপ পাবি সেখানে যেতে পারিস তো? যাবই তো, যেখানে তো চোখ চায় সেখানে যাবো। চলে তো যেতে পারিস। কে তোকে মাথা দিব্যি দিয়েছে? তো বাপের ক্ষমতা থাকলে তোকে নিয়ে যা। কেন বাপ নিতে যাবে কেন? তখন তো তুই এসেছিলি, আমার বাপের মা সেরেছিলি আমার বিয়ে করার জন্য। তোর বাপ আমার পায়ে পড়েছিল রে। তোর বাপ আমাকে জোর বাপ দিয়ে দিয়েছে। মুখ খসে পড়বে তোমার, আমার বাপের না মিথ্যে কথা বললে তো? মুখে পোকা পড়বে। কি যাবে এবারে ভুক লাগলো বা। কি হলো? ঘরে কি খাবার আছে? তুমি দাও না ছেলে মেয়ে। ঘরে আবার কি থাকবে? যেমন বাপ ছেলে মেয়েদের খেতেও দিতে পারে না, আর আমার কাছে কোনো পয়সা নেই। পয়সা? আরে থালাটা দে। ওই থালাটা বেচে আমার মাও খাও। না বাবা, দেন না, এটা আমার বিয়ের দানের থালা। দিবে না? তুই দিবি না? স্যার, স্যার, কে গেছে?
সব মনে পড়ে গেছে তাহলে? হ্যাঁ বাবুরা, আমার আমার সব মনে পড়ে গেছে। তা তোমার কি মনে পড়েছে? বাবুরা, বাবুরা, আমার একটা সোনার সংসার ছিল। সোনার সংসারই তো, 2 ছেলে মেয়ে 1 বউ। আমার মতন তো নয়, 9 ছেলে মেয়ে 2 বউ। এই আপনার কেচ্ছা শুনতে কে গেছে? কেচ্ছা বললেন কেন? হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করেছেন তো ওটা কেচ্ছা বলবো না? আরে আপনারা যদি এসব পার্সোনাল ব্যাপার নিয়ে এরকম মাতামাতি করতে থাকেন, আমাদের খাবারে তো দেরি হয়ে যাচ্ছে। দুপুরের ওই বাসি বেগুনিগুলো আরো বাসি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলুন চলুন। তা কমান্ডল, ওই তোমার একটা সোনার সংসার ছিল, তারপর কি হলো? হ্যাঁ বাবু, আমার একটা চাকরি ছিল বাবু। তারপর আমার ঘরে বাবু সুখ ছিল, শান্তি ছিল। আমার বউ যখন এই সন্ধেবেলায় এই তুলসী তলায় এই পিদিম জ্বালাতো, যখন আমার বুড়ি মা এই আমার ছোট ছোট ছেলে মেয়েগুলোকে দাওয়ায় বসে গল্প শোনাতো, তখন আমি ঘর থেকে কাজ থেকে ফিরতাম। তারপর আমার ছোট ছেলেটা বাবু বড় ন্যাওটা ছিল আমার। আমি কাজ থেকে ফিরলেই ঠিক পোষা বেড়ালের মতো আমার পায়ে পায়ে ঘুরে বেড়াতো। তখন গর্বে আমার বুকটা উথাল পাথাল করে উঠতো বাবুরা। তারপর একদিন কারখানায় গিয়ে দেখি কারখানা বন্ধ করে মালিকারা সব পলায়ে গেছে। তারপরে কারখানার গেটের সামনে দিনের পর দিন বসে থেকেছি। ভেবেছি আজ না হোক কাল তো তালা খুলবেই। হ্যাঁ, এতগুলো লোকের পেটের ভাত কেড়ে নিয়ে মালিকেরা নিশ্চয়ই পলাই যাবে না। ওরাও তো মানুষ। কিন্তু বাবুরা, কারখানার তালা আর খুললো না। কারখানার গেটে মরচে পড়ে গেল। কারখানার ভেতরে সাজানো ফুলের বাগানটা জঙ্গল হয়ে গেল। আমাদের পেটের টান পড়তে লাগলো বাবুরা। জমানো যে কটা টাকা ছিল সব ফুরিয়ে গেল। তারপর সেই অভিশপ্ত দিন। অনেক রাত করে চোরের মতো ঘরে ঢুকেছি। ভেবেছি ছেলে মেয়েগুলো সব ঘুমায়ে পড়েছে, কিন্তু দেখি ছেলে মেয়েগুলো বসে বসে ভাত খাচ্ছে। আমার মাথায় আগুন জ্বলে উঠলো বাবুরা। চাল পেলে কোথায়? চাপা বললে ছেলে মেয়েদের খিদের জ্বালা সহ্য করতে না পেরে দুটি চাল চুরি করে এনেছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠলো বাবুরা। না, চুরির চাল আমি ছেলে মেয়েদের খেতে দেবো না। ছুটে গেলাম থালাটা কেড়ে ছুঁড়ে ফেলে দিতে। চাপা দৌড়ে এসে পায়ে পড়লো বাবুরা। ছেলে মেয়েরা অনেক দিন কিছু খায়নি, ওদের দুটি খেতে দাও, ওদের বড় খিদে পেয়েছে। কিন্তু আমার তখন আমি চাপাকে ঠেলে সরিয়ে দিতে গেলাম। আমার হাতটা দিয়ে পড়লো ওর গলায়। আমার ধাক্কায় চাপা মাটিতে পড়ে গেল বাবুরা। চাপাও তো অনেক দিন কিছু খায়নি। আমার সেই ধাক্কার চাপা সহ্য করতে পারলো না। আমার চাপা আর উঠলো না বাবুরা, আর উঠলো না। আমার তোমরা ফাঁসি দাও বাবুরা, ফাঁসি দাও। যারা আসলে চাপাকে মারলো তাদের তো কোনোদিন ফাঁসি হবে না।
ফাঁসি হবে শুধু কমণ্ডলদের। তাই ফাঁসি দাও বাবুরা, আমায় তোমায় ফাঁসি দাও। hang him till death.